বীরের মতো বুক চিতিয়ে পাকিস্তানি ইতিহাস গড়েছে বাংলা। নাজমুল আবেদিন খুঁজে পেয়েছেন নতুন দিনের বার্তা। আচরণ বিধি ভাঙায় সাকিব আল হাসানের জরিমানা, স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে টাইগাররা। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলা ভারতকে টাইব্রেকারে হারালো লাল সবুজের প্রতিনিধিরা। ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য ক্যাম্পে যোগ দিয়েছে 14 ফুটবলার। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু মঙ্গলবার। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বীরের মতো বুক চিতিয়ে একটা দল হয়ে রাওয়ালপিন্ডিতে টাইগাররা ইতিহাস লিখেছে। এমন জয়ে নতুন দিনের বার্তা খুঁজে পাচ্ছেন নয়া বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আলাদা করে আরো একবার প্রিয় শিষ্য সাকিবের পারফরমেন্সে মুগ্ধ। বলছেন এই সময়ে সাকিবের এমন পারফরমেন্স তাকে আরো দুর্দান্ত করবে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। পায় এবং বল করতে যায়, আমার মনে হয় না অন্য কোনো চিন্তা ওর মাথায় কাজ করে। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা ওদেরকে ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। প্রিয় শিষ্যকে নিয়ে গুরুর একটা কথাতেই স্পষ্ট সাকিবের নার্ভ কতটা শক্ত। সাকিব যখন মাঠে তখন সেটা যেন হয়ে যায় তার জন্য ভিন্ন একটা গ্রহ। সব পেছনে ফেলে, তাই তো এভাবেই সাকিব হাসি মুখে লড়ে যেতে পারেন দলের জন্য। সাকিবের বোলিং এর মধ্যে দেখেছি, আমরা দেখি সাকিব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে যখন বল করে সে কমফোর্টেবল ফিল করে না, কিন্তু কালকে সেটা দেখিনি। কিন্তু একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে সে সেভাবে কিন্তু বোলিং করেছে কিন্তু, এবং তার নিজের উপর যে আস্থা আছে ওয়েন ইট কামস টু বোলিং, সে দারুণ একটা আস্থা নিয়ে বল করেছে ডানহাতি বামহাতি সব ধরনের সিচুয়েশনে। এবং 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 তাকে মনে হয়েছে যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বোলিং করছে, সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে, মিরাজকে মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে। সো টোটাল ইনভলভমেন্ট ছিল, এবং আমার মনে হয় ও নিজেও এনজয় করেছে এই বোলিংটা, কারণ বোলিংটা ওর জন্য একটা জায়গা যেখানে কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল, কিন্তু আমি নিশ্চিত তার আরো বেশি ছিল। তো আমার মনে হয় যে এখান থেকে একটা সন্তুষ্টি ও পেয়েছে, এবং এই কনফিডেন্স যদি নিয়ে সামনে যদি খেলতে পারে, যদি সুযোগ পায়, সেটা ওর কাজে আসবে। সাকিব আর তার এই মানসিক শক্তিটাই যেন দারুণ এক ম্যাজিক পুরো বাংলাদেশের জন্য। জয়ের আনন্দের মাঝেও পুরো দল এক কাতারে বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য। ক্যাপ্টেন শান্তর বিশ্বাস আধার কেটে যাবে, আলো আসবে দ্রুতই, কারণ সাকিবই যে শুধু সাকিবের বিকল্প। যখন বল হাতে পায় এবং বল করতে যায়, আমার মনে হয় না অন্য কোনো চিন্তা ওর মাথায় কাজ করে। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা ওদেরকে ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। নাজমুল আবেদিন আগেই বলেছিলেন পাকিস্তানে ইতিহাস গড়তে হলে লড়তে হবে আবু সাইদ মুগ্ধদের মতো। সেই কথাটাই যেন অক্ষরে অক্ষরে সত্য করে তুলল পুরো দল। এক হয়ে এক সুতোয় গেঁথে টাইগাররা নতুন বাংলাদেশের জন্য নতুন একটা ইতিহাস লিখল। ক্রেডিট গোজ টু দি প্লেয়ার্স, বোলারদেরকে ক্রেডিট দিতে হবে, কারণ পেস বোলার স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে কোথাও না কোথাও। ইটস এ টিম এফোর্ট, যেটার কারণে আমরা কিন্তু জিতেছি। কিন্তু আমার মনে হয় কমিটমেন্টের জায়গা যদি বলি, ওদের বডি ল্যাঙ্গুয়েজের জায়গা যদি বলি, বেশ পরিবর্তন দেখেছি, কোনো সন্দেহ নেই। কাঁধে কাঁধ রেখে ওরা 11 জন লড়েছে মাঠে। ড্রেসিং রুম থেকে ঠিক সময়ে ঠিক বার্তাটাই গেছে সেখানে। সব মিলে টিম বাংলাদেশ এখন নাকি একটা সুখী পরিবারের মতো। আমি যেভাবে দলটাকে খেলতে দেখলাম, আমার মনে হয়েছে ড্রেসিং রুমটা ভালো অবস্থায় আছে। ড্রেসিং রুম ভালো অবস্থায় রাখার জন্য কোচের একটা ভূমিকা কিন্তু রাখতে হয়, এটা রাখতে হয় কিন্তু। সো এই কৃতিত্বটা হয়তো ওকে দিতে হবে ডেফিনেটলি, বাট একটা কোচকে মূল্যায়ন করতে হবে তার লম্বা সময়ের যে কাজ, সেই কাজের উপর ভিত্তি করে মূল্যায়ন করতে হবে। মুশফিকের সেঞ্চুরি, সাদমানের উইকেট আঁকড়ে 93 রানের দারুণ এক ইনিংস। মুমিনুল কিংবা লিটনের 50-কেও খাটো করে দেখার সুযোগ নেই। তবে রাওয়ালপিন্ডি টেস্টে মিরাজের পারফরম্যান্স আলাদা করে দেখছেন নাজমুল আবেদিন। আমরা সবসময় দেখে এসেছি মিরাজ ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান, কিন্তু আমার ধারণা ওর বেস্ট আমরা এখনো দেখিনি। নাহিয়ান বিন জসিম, ৭১। ধারাবাহিকতার অনন্য গল্প লিখে চলেছেন মেহেদী হাসান মিরাজ। পরিসংখ্যানই তার সাফল্যের কথা বলছে। গত এক বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা তারকা তিনি। ব্যাটিং এবং বোলিং দুইটা লিস্টে সেরা ক্রিকেটারের তালিকায় মিরাজের নাম। রহমান পেয়ারের রিপোর্ট।
তীব্র ইচ্ছা আর সাহসী মানসিকতা। সাকিব আল হাসানের পর মেহেদী হাসান মিরাজের মাঝেই আরো একজন জেনুইন অলরাউন্ডারকে খুঁজে পেয়েছে বাংলা। ব্যাটিংয়ে কিংবা বোলিংয়ে সাদা পোশাকে এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা তারকা। বুদ্ধিদীপ্ত বোলিং যদি হয় তার শক্তি, তবে দলে তার ভিত মজবুত করেছে ব্যাটিং কেরামতি। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যাট হাতে ৭৭ রান, তবে বল হাতেই রেখেছেন বিশাল অবদান। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস প্রায় একাই ধসিয়ে নিজেকে করেছেন প্রমাণ। টেস্টে গত এক বছরে বাংলাদেশের সেরা পারফরমারদের একজন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং কিংবা বোলিং সবখানেই দলের মধ্যমণি। ব্যাটিংয়ে সেরা ৩-এ জায়গা করে নিয়েছেন তিনি। মিরাজের ওপরে রয়েছেন কেবল মুশফিক আর মুমিনুল। বল হাতেও কাপ্তানের নির্ভরতার জায়গা করেছেন তৈরি। গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ছড়িয়েছেন দুটি। গত এক বছরে টেস্টে বাংলাদেশের সেরা ৩ বোলারের একজন মিরাজ। ৯ ইনিংসে তার শিকার ১৮ উইকেট। ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা সময়ে রয়েছেন এই অলরাউন্ডার। গত বছর ব্যাটিং গড় ছিল ৩৯, চলতি বছরে আরো ধারাবাহিক মিরাজ। ব্যাটিং এভারেজ ৫২। টি-২০ বিশ্বকাপের দলে মিরাজকে না রেখে সমালোচিত হয়েছিল বিসিবি, অথচ ৩ ফরম্যাটেই বাংলাদেশ দলে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। রহমান পেয়ার, ৭১। আচরণ বিধি ভেঙে আইসিসির শাস্তির মুখে সাকিব আল হাসান। ইচ্ছাকৃতভাবে মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুড়ে জরিমানা গুনতে হয়েছে টাইগার অলরাউন্ডারকে। অবশ্য শুধু সাকিবই নন, শাস্তি পেয়েছে পুরো বাংলাদেশ দল। স্লো ওভার রেটে ৩ পয়েন্ট হারানোর পাশাপাশি কাটা হবে প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফির ১৫%। বিস্তারিত রিদওয়ান শাওনের রিপোর্টে। একটা মুহূর্ত ধসিয়ে দিয়েছে পুরো পাকিস্তানের মনোবলটা। রিজওয়ানের দিকে সাকিবের বল ছুঁড়ে মারাটাই তো বদলে দিয়েছে ম্যাচের চিত্রটা। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তান টেস্টের ৫ম দিনের ঘটনা। ৪ উইকেট হারিয়ে তখন ম্যাচের হাল ধরেছেন দুই পাক ব্যাটার আব্দুল্লাহ শফিক আর মোহাম্মদ রিজওয়ানের জুটি। মাটি কামড়ে দুই ব্যাটারের ব্যাটিংটা বাড়িয়েছিল টাইগারদের চিন্তা। তবে ৩৩তম ওভারে বল হাতে নিয়ে সাকিব দেখিয়েছেন চতুরতা। ওভারের দ্বিতীয় বলে আচমকায় অপ্রস্তুত রিজওয়ানের দিকে ছুঁড়ে মারেন বল। যদিও বলের গন্তব্য ছিল লিটনের হাতে, কিন্তু তাতে কি, ঠিক ওই মুহূর্তে যে পাক ব্যাটাররা নিজেদের মোমেন্টাম হারিয়েছে। একই ওভারে সাকিব পকেটে পুরেছেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো আব্দুল্লাহ শফিককে। পরের ওভারে মিরাজের শিকার আগা সালমানের উইকেট। যেন এক ওভারেই পাল্টে গেছে ম্যাচের চিত্র। ম্যাচ পাল্টে ফেলা সেই মুহূর্তের জন্য অবশ্য খেসারত দিয়েছেন বাংলার নবাব। আচরণ বিধি ভঙ্গ করায় শাস্তি তালিকায় উঠে এসেছে সাকিবের নাম। আইসিসির আচরণ বিধি ধারা ১ ভাঙ্গায় ম্যাচ ফির ১০% জরিমানা দিতে হবে সাকিবকে। শুধু তাই নয়, ১ ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার প্লেয়ার প্রোফাইলে। অবশ্য ঐতিহাসিক রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের শাস্তি পেয়েছে বাংলাদেশও। স্লো ওভার রেটে কাটা পড়েছে টাইগারদের ৩ পয়েন্ট। পয়েন্টের সঙ্গে গুনতে হবে জরিমানাও। প্রতিটি ক্রিকেটারকে দিতে হবে ম্যাচ ফির ১৫%। অবশ্য ক্ষতিটা বেশি হয়েছে সাকিবের। দল জিতলেও তার জরিমানার পরিমাণ মোট ২৫%। রেদওয়ান শাওন, ৭১। বাংলাদেশের সাথে ম্যাচ হেরে তুলকালাম অবস্থা পাকিস্তান দলে। সামনে এসছে ড্রেসিং রুমের বিভক্তি। পাকিস্তান টিমকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন দেশটা সাবেকরা। বিভক্ত ড্রেসিং রুমের আবহ সুবিধা করে দিল বাংলাদেশের। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা যাবে। বিস্তারিত মাহদী হাসানের রিপোর্টে। বিভক্ত জাতি যেমন অর্জন করতে পারে না চূড়ান্ত বিপ্লব, ক্রিকেট টিমও তেমন। ঐক্যবদ্ধ না হলে ভেঙে পড়ে তাসের ঘরের মতো। বাংলাদেশের সামনে যে নখ দন্তহীন পাকিস্তান, তার অন্যতম কারণ রেষারেষি, শ্রদ্ধার অভাব থাকা ড্রেসিং রুম। ছবিতেই পরিষ্কার। সাবেক কাপ্তানে দরিয়া শাহিন আফ্রিদির কাঁধে হাত রেখেছিলেন বর্তমান ক্যাপ্টেন শান মাসুদ। শাহিন হয়তো বেমালুম ভুলে গেছেন, ইন্টারন্যাশনাল সার্কিটে কখনো ঘুম দেয় না ক্যামেরার চোখ। পাকিস্তানের ড্রেসিং রুমে পাকিস্তান এখন কত বেশি দ্বিখণ্ডিত মানচিত্র, সেটাই নগ্নভাবে চলে এসেছে সামনে।
সাবেক অধিনায়ক শাহিন আফ্রিদির একটা গ্রুপ, আরেকটা ক্যাপ্টেন বাবর আজমের, বর্তমান টেস্ট কাপ্তান শান মাসুদের আছে ভিন্ন একটা গ্রুপ। কয়েক ভাগে বিভক্ত চাঁদ তারার ড্রেসিং রুম, বড় বড় পাক গণমাধ্যমের ইনসাইড স্টোরি এমন। তবে গ্রুপিং এর দিকে সবচেয়ে অ্যাক্টিভ নাকি শহীদ আফ্রিদির মেয়ে জামাই শাহিন আফ্রিদি। গেল টি-20 বিশ্বকাপে তার বিপক্ষে দলের ভেতর গুটি চালার রিপোর্ট সরাসরি দিয়েছিলেন গ্যারি কাস্টেনের মতো বিশ্বজয়ী কোচ। কোন স্পিনার ছাড়া উপমহাদেশের টেস্ট একাদশ সাজানো আত্মঘাতী হতে পারে, এমন একটা আলোচনা ছিল রাওয়ালপিন্ডি টেস্টের আগে। বিশ্লেষণমূলক রিপোর্ট হয়েছিল খেলা যোগেও। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান কোচ জেসন গিলেস্পির সাথে বাদানুবাদে জড়াতে দেখা গেছে শান মাসুদকে। সব মিলিয়ে টানা 1294 দিন দেশের মাটিতে একটাও টেস্ট ম্যাচ জিততে পারেনি পাকিস্তান ক্রিকেট টিম। সার্ফ এক্সেল ডিটারজেন্টের মতো ব্যর্থ টিমকে ধবল ধোলাই করছেন সাবেক ক্রিকেটার, নামী স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটাররা। 30 আগস্ট রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের আগে মাঠের ভেতর বাইরে তুমুল চাপ। সেই চাপ ধরে পাকিস্তানকে আরো চেপে বড় ইতিহাস গড়ার সুযোগ সাকিব মুশফিকদের। মাহদি হাসান, 71। নেপালে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়েছে বাংলাদেশ। পেনাল্টি শুট আউটে ভারতের 2 গোল ঠেকিয়ে ম্যাচ জয়ের নায়ক বাংলার গোলরক্ষক আসিফ। সাম্প্রতিক বন্যায় ভারতের প্রশ্নবিদ্ধ ভূমিকায় এই জয় আনন্দের বান এনে দিয়েছে মানুষের মনে। 28 অগাস্ট ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। মেহেদী নাইমের ম্যাচ রিপোর্ট। ভারত ছেড়ে দেয় বাঁধ, সেখানে প্রাচীর হয়ে দাঁড়ায় বাংলার মানুষের একতা। মাঠের খেলাতেও প্রতিযোগিতার বাঁধ, সেখানে প্রাচীর হয়ে দাঁড়ায় গোলকিপার আসিফের মতো টকবগে যুবকেরা। রাজনীতির খেলায় ভারত সাময়িক জিতলেও মাঠের খেলায় সেই ভারতকে মাটিতে নামিয়ে প্রতিশোধ নিল বাংলার দামাল ছেলেরা। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হিমালয়ের দেশ নেপালে টাইব্রেকারে প্রতিবেশী রাষ্ট্রটিকে হারিয়ে ভাঙল বাংলার আনন্দের বাঁধ। ফাইনালে বাংলাদেশ। শেষ ম্যাচে নেপালের সঙ্গে হারে নোভা আসাদুল মোল্লারা, তবুও পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় ওঠে সেমিফাইনালে। আনফার গ্রাউন্ডে ম্যাচের 15 মিনিট পর থেকে মারুফুল হকের শিষ্যরা লড়ে চোখে চোখ রেখে। ম্যাচের 36 মিনিটে বাম প্রান্ত থেকে আসা ক্রস ভারতীয় গোলরক্ষক পুরোপুরি সেভ করতে পারেনি। পোস্টের সামনে থাকা আসাদুল মোল্লা ঠান্ডা মাথায় প্রেসিং করে বল জালে পাঠান। প্রথমার্ধেই লিড বাংলাদেশের। বাংলাদেশের রক্ষণভাগ দ্বিতীয়ার্ধে ভেঙে পড়ে। 65 মিনিটে আঘাত পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক শ্রাবণ। মাঠে নামেন আসিফ। 72 মিনিটে সমতা টানে ভারত। সেই গোলের পর আর গোল করতে পারেনি বাংলা। নির্ধারিত সময়ে ড্রয়ের পর টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী খেলা সরাসরি গড়ায় টাইব্রেকারে। স্নায়ুর চাপের সেই খেলায় প্রথম শটটি প্রতিহত করেন বাংলার গোলরক্ষক আসিফ। বাংলাদেশ টানা 4 শটে গোল করে ভারতকে চাপে ফেলে দেয়। পঞ্চম শটও ঠেকিয়ে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করেন ম্যাচ জয় নায়ক আসিফ। কোচ মারুফুল হকের কণ্ঠে সবার প্রশংসা। What I have seen in the social media, our Gen Z, especially our generation Z, they all expecting that we won over India, and I think they will be happy and more happy. মার্চ মাসে এই মাঠে নেপালকে হারিয়ে অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। 28 আগস্ট ছেলেরা ফাইনালে সেই নেপালকেই হারিয়েই জয় করতে পারবে তো হিমালয়। মেহেদী নাইম, 71। আসন্ন ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে 2 ম্যাচের জন্য ক্যাম্পে যোগ দিয়েছে 14 ফুটবলার। মঙ্গলবার বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় হেড কোচ হাভিয়ার কাব্রেরার অধীনে শুরু হবে অনুশীলন। ঢাকায় 3 দিন অনুশীলন শেষে 30 অগস্ট ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন জামাল ভুইয়ারা। থিম্পুতে রওনা হওয়ার আগের দিন বাকি 9 জনের নাম ঘোষণা করবে টিম ম্যানেজমেন্ট। 5 ও 8 সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে 2 ম্যাচ। থিম্পুতে উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে আগে ভাগে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। 2 ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়তে চায় হাভিয়ার কাব্রেরার শিষ্যরা। যদি আমরা পরিস্থিতি স্বাভাবিক থাকতো এবং আমরা যদি হোম ম্যাচটা খেলতে পারতাম বাংলাদেশে, তাহলে আমার মনে হয় যে ভুটানের সাথে আমাদের আরো ইজি হতো ম্যাচগুলো। প্লেয়ারদের যে অবস্থা, এই অবস্থা আসলে তারা প্র্যাকটিসে
ক্লাব প্র্যাকটিসে নাই, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে আছে। এই প্র্যাকটিসটা দেখতে হলে কোচকে আগামীকালকে থেকে নামতে হবে, নেমে তাদের অবস্থানটা দেখবে, দেখার পরে যেহেতু মাত্র 14 জন প্রাথমিক স্কোয়াডটা আসছে, এদের সবাই আসছে। নতুন মৌসুমে সব খেলা ঢাকায় চায় বিপিএল এ অংশ নেওয়া ক্লাবগুলো, সেই সঙ্গে লিগ শুরুর আগেই গেল 2 মৌসুমের পার্টিসিপেশন মানির দাবিও তুলেছে। ক্লাব প্রতিনিধিরা জরুরি এক বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে খেলাযোগকে। মঙ্গলবার পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের সঙ্গে মিটিংয়ে বসবেন কর্তারা। মেহেদী নাইমের রিপোর্ট। ফুটবলাররা এতদিন নিজেদের দাবি নিয়ে সোচ্চার ছিল, বিপিএল এর জন্য দল গুছিয়ে এবার সোচ্চার হলো ক্লাবগুলো। মোহামেডানে জরুরি বৈঠক, 10 ক্লাবের মধ্যে উপস্থিত 8 ক্লাবের প্রতিনিধিরা। মূল দাবি 4টি। বর্তমান পরিস্থিতিতে ঢাকায় সব ম্যাচ আয়োজন করা, গেল 2 মৌসুমের পার্টিসিপেশন মানি নতুন মৌসুম শুরুর আগে প্রদান করতে হবে, আর লিগ কমিটিতে সব ক্লাবের উপস্থিতি নিশ্চিত করা। আমরা ঢাকার বাইরে খেলতে চাচ্ছি না। যদি ঢাকার আশেপাশে কোনো ক্লাব থাকে, জেলা থাকে, ওই জেলাগুলিতে আমরা যেতে পারি, দিনে আসা যায়, এমন জায়গায় আমরা খেলতে আমরা আগ্রহ প্রকাশ করেছি। যে লোকাল প্লেয়ারদেরকে আমরা হারায় ফেলতেছি, যে একসময় যে নকিব ছিল, আলফাজ ছিল, ওরা যেভাবে উঠে আসছে, হ্যাঁ, তখন কিন্তু কোটা এরকম ছিল না, তখন কিন্তু কোটা ছিল আরো কম ছিল। তো সেই কোটাটাকে আমরা নিচে নামায় নিয়ে আসতে চাচ্ছি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ ঠিক থাকলেও ড্রেসিং রুম আর মিডিয়া সেন্টার অসম্পূর্ণ। ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করায় সেটা চলতি মৌসুমে নিশ্চিত নয়। আমাদের যে দাবিটা ঢাকার মধ্যে আমরা খেলতে চাই, প্রথম টার্গেট, সেটা তারা ইচ্ছা করলে হয়তো সমাধানটা করে দিতে পারবে, আমার বিশ্বাস আছে। আমাদের এই ক্লাবগুলি যখন খেলতে যাবে, এই ক্লাবের তো আসলে অনেক খরচ, বাট ফুটবল ফেডারেশন কত টাকা আমাদের দিবে ক্লাবগুলির, এই জিনিসটা ওরা কখনো মিটিং করে প্লেয়ার ক্লাবগুলির বলেই না। আমার কথায় আমরা কত টাকা পাচ্ছি বা দিবে এই সিজনে, এই জিনিসগুলি তো ক্লাব প্রতিনিধিদের বসে তারপরে ওদের জানানো উচিত। লাস্ট 2 বছর ধরে এই জিনিসগুলি কখনো জানায় না। আগামী মৌসুম থেকে লিগে 2 জন বিদেশি ফুটবলার না খেলানোর পক্ষে ক্লাব প্রতিনিধিরা। ফিফা এফসি থেকে যে টাকা পায় বাফুফে, তা ঠিক মতো ব্যবহার করে না ফুটবল ফেডারেশন বলে মত কর্তাদের। নিরপেক্ষ রেফারির ব্যাপারটাও আমাদের কাছে আছে, কারণ অর্থনৈতিক যে সমস্যা, এটা সব ক্লাবেরই সমানভাবেই আছে, কারো বেশি কারো কম, কিন্তু যেহেতু আমরা সবাই একত্রিত হয়েছি ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাফুফের সহসভাপতি ইমরুল হাসানের সঙ্গে মঙ্গলবার বিকেলে এসব বিষয় নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন ক্লাব প্রতিনিধিরা। মেহেদী নাইম, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথে থাকুন।